আজকে রাতেই ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন। এইদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সহযোগিতায় শেখ হাসিনা আজকেই দেশে ঢুকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনাকে তাদের দেশে তার যথার্থ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অজিত ডোভাল তার প্ল্যান তৈরি করে ফেলেছে। ভারত আরও রেগে গেছে এবং ক্ষুব্ধ হয়েছে আমাদের মোহাম্মদ ইউনূসের উপরে। ভারত কোনো রকমেই মোহাম্মদ ইউনূসকে কোনো রকম ছাড় দেবে না। তিনি যে পালিয়ে যাবেন, বাংলাদেশ থেকে চলে গিয়ে বিদেশে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবেন, ভারত সেখানো পর্যন্ত তাকে ধাওয়া করবে। রিহার্সাল কমপ্লিট। শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন এবং শাহজালাল যে বিমানবন্দর বাংলাদেশের মেন রাজধানী ঢাকায়, সেখানে কিন্তু তিনি নামবেন না, তিনি নামবেন তেজগাঁওতে। আর তার রিহার্সাল নিয়ে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের বর্তমানে যে অবস্থা, ইউনূস সরকার যেভাবে বিফল হয়েছে, সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে, ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা। বাংলাদেশে সেনা অভ্যুত্থান, যে বাংলাদেশে ইতিমধ্যে একটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে গেছে এবং সর্বশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রত্যেকটা গণমাধ্যমে যখন একটা নিউজ একই ধারায় আসে, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হয় যে ঘটনাটা অবশ্যই সত্য, কারণটা জাতীয় দৈনিকে আসছে। আসামিরা হচ্ছে আওয়ামী লীগের নেতারা। তো কি করছে? পূর্ব পরিকল্পিত ভাবে তাদের দুজনকে ডেকে, আওয়ামী লীগ যতই মন্দর কথা বলেন, আওয়ামী লীগ নাই, আত্মগোপন, বিদেশ গেছে, এখনো এই ভোট আছে কমার পর 20% বাদ দেওয়ার পর, এবং এখনো বিএনপির যে আওয়ামী লীগের ভোট বেশি, এটা তথ্যপাত্র এটাই বলছে। এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয়, তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে, কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে। সারা দেশে যে নৈরাজ্য চলছে, সারা দেশে মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব যে কথাগুলো বলেছেন, স্রেফ তামাশা মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দোষীদের শাস্তির দাবিতে রাত জেগে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উঠেছে ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামলেন ডক্টর ইউনূসের আরেক সৈনিক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমান দেশের পরিবেশ কেমন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি কি নিয়ে আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। তো দর্শক, তো আমি নতুন করে কথা বাড়াতে চাচ্ছি না, ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। ভারত আরও রেগে গেছে এবং ক্ষুব্ধ হয়েছে আমাদের মোহাম্মদ ইউনূসের উপরে, এবং এই ব্যাপারে মোহাম্মদ ইউনূসকে ঠিকমতো শিক্ষা দেয়া, সেই ব্যাপারটা অজিত ডোভালের উপরে ন্যস্ত হয়েছে। আমি কিছুদিন আগে কয়েকটি এপিসোডে অজিত ডোভালের 3 পয়েন্ট প্ল্যান বাংলাদেশকে নিয়ে আমি দিয়েছি আমার এখানে এপিসোডে, এবং সেখানে বলেছি যে শেখ হাসিনাকে তাদের দেশে তার যথার্থ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত এই কাজগুলো করতে যাচ্ছে। অজিত ডোভাল তার প্ল্যান তৈরি করে ফেলেছেন। কিন্তু তার বাইরেও আরও একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে ভারত কোনো রকমেই মোহাম্মদ ইউনূসকে কোনো রকম ছাড় দেবে না। তিনি যে পালিয়ে যাবেন দেশ থেকে, পালিয়ে গিয়ে কোনো জায়গায় আশ্রয় নিয়ে তিনি বিদেশে, তিনি বাংলাদেশ থেকে চলে গিয়ে বিদেশে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবেন, ভারত সেখানো পর্যন্ত তাকে ধাওয়া করবে। কারণ এই শান্তির নোবেল জয়ী, শান্তিতে নোবেল জিতেছেন যিনি, তার আসল চেহারাটা ভারত, পৃথিবীর অন্য দেশ যত না বুঝুক, ভারত সেটা খুব ভালোভাবে বুঝে নিয়েছে। আমি কেন এই কথাগুলো বলছি? তার কারণ এই মোহাম্মদ ইউনূস যেদিন প্যারিস থেকে ফিরলেন বাংলাদেশে গত বছর 2024-এর আগস্টে, 5 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হলেন। তারপর দিনই তিনি চলে এলেন এবং 8 তারিখে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে শপথ নিলেন। কিন্তু তার আগে, তার প্রথম বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে নেমে তিনি ভারতের বিরুদ্ধে যে বিষটা উগরে দিয়েছেন, এবং ভারতের তরফ থেকে কোনো রকম ভাবে তাকে যে তার বিরুদ্ধে তাও ততক্ষণে কোনো কথা বলা হয়েছে তা কিন্তু নয়। ভারত একটা কথাও তখনও বলেনি। তার মধ্যে তিনি নেমেই তিনি বললেন সাংবাদিকদের সামনে, তিনি বললেন ভারত যদি, শেখ হাসিনা ছিলেন ভারতের স্টুজ, ভারতের হাতের পুতুল, তিনি চলে গেছেন। এইবার যদি ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি কিছু করতে যায় যদি, তাহলে ভারতকে মনে রাখতে হবে যে 7 সিস্টার্স, যে নর্থ ইস্টার্ন যে রাজ্যগুলো রয়েছে ভারতের, আমরাও সেখানে গোলমাল পাকাতে পারি।
মানে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে এইটা। তারপরেও দেখুন নরেন্দ্র মোদী যখন তিনি শপথ নিলেন আমাদের মোহাম্মদ ইউনুস, তাকে তিনি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। এই যে চীনে যাবেন না বলছেন আমাদের মোহাম্মদ ইউনুস, চীন সফরে যাবেন এই 1-1 মাসের মধ্যে। 1-1 মাস ক্ষমতায় থাকলে তারপর তো চীনে যাবে, ক্ষমতায় থাকতে পারবে না মোহাম্মদ ইউনুস, এটাও বলে দিলাম। তার কারণ হচ্ছে চীনে যাবে মোহাম্মদ ইউনুসের প্ল্যান হচ্ছে তিস্তার যে ব্যারেজ, সেই ব্যারেজ তৈরির দায়িত্ব দিয়ে দেবে চীনকে, এবং চিকেন নেক থেকে তিস্তা ব্যারেজ হচ্ছে খুব কম দূরত্ব, সুতরাং চীন সেখানটা ঘাঁটি গাড়বে, ভারত এটা হতে দেবে না। সুতরাং যতই উনি চীন যাবেন বলে থাকেন আর কোথায় কোথায় যাবেন সব বলছেন ওসব ওনার দ্বারা যাওয়া হবে না, এটা জেনে নিন। তার আগেই ওনাকে সরে যেতে হবে। রিহার্সাল কমপ্লিট। কেন বললাম এই কথাটা? তার কারণ শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন এবং রিহার্সাল কমপ্লিটের সঙ্গে যেই লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা দিয়ে শুরু করছি। শাহজালাল যে বিমানবন্দর বাংলাদেশের মেন রাজধানী ঢাকায়, সেখানে কিন্তু তিনি নামবেন না, তিনি নামবেন তেজগাঁওতে। আর তার রিহার্সাল নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের এই মুহূর্তে যিনি সব থেকে বড় ডন, ওনার উপরে কথা বলার ক্ষমতা এই মুহূর্তে কারণ নেই। কেন? তার কারণ যে যতই বড় লেভেলের উড়ুক না কেন, যে যতই তুমি ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো ওনার হাতে। রিহার্সাল করে নেওয়া হলো এবং রিহার্সালে এই যে তেজগাঁও বিমানবন্দর দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিমানবন্দর এবং এখানেই কিন্তু নেমেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিমান, সেটাই রিহার্সাল এবং এখানেই কিন্তু নামবেন। এবার আগে থেকে প্রচার হলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তার কারণ তেজগাঁও যে বিমানবন্দরটা এটা কিন্তু সাধারণ মানুষের জন্য আর নেই। এখানে বিএসএফ থেকে শুরু করে, বিএসএফ না মানে ওই বিএএফ, তারপরে আরও যে বাংলাদেশের বাহিনী আছে বিভিন্ন ট্রেনিং হয় সেই সমস্ত। দেখুন এখানেও কিন্তু অনেক হেলিকপ্টার থেকে শুরু করে সব সেনাবাহিনীর রয়েছে। এই যে এরোপ্লেন দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু সেনাবাহিনীর। তো এইখানেই উনি কিন্তু নামবেন আর পুরোপুরিভাবে সেনাবাহিনী সমর্থন দিচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনাকে। তাই যারা বলছিলেন যে শেখ হাসিনা ফেরা হচ্ছে গিয়ে মানে হয়, এটা হয় ওই যে কালকে বলছিলাম না, চোখ বন্ধ করে থাকলে একটা পাখি ভাবে যে আমি তো আর পৃথিবীকে দেখতে পাচ্ছি না, পৃথিবীরও আর কেউ আমাকে দেখতে পাচ্ছে না। কিন্তু বিষয়টা ওরকম নয়, বিষয়টা সবাই সবকিছু দেখতে পাচ্ছে। আর বাংলাদেশের ভিতরে থাকা মানুষজন এখন তাদের নিজেদেরকেও দেখতে পাচ্ছে না, তার কারণ তাদের নিজেদের সামনে আয়না দাঁড় করানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবে? যে আয়না দেখাবে তিনিও নিজের খাদ্য জোগাড় করার লড়াইতে ব্যস্ত। কে আয়না দেখাবে? আয়না দেখানোর লোক নেই। তাই এই মুহূর্তে বাংলাদেশে সবার নিজের লড়াইয়ের পিছনে জড়িত। হ্যাঁ, কিছু তো মানুষ থাকছেই যারা মোহাম্মদ ইউনুস এবং এই যে ছাত্র সমন্বয়ক, যদিও ওই যে সমন্বয়ক, বৈষম্য বিরোধী, এগুলো এখন সব গালাগালি বা খিস্তির মতো একটি ভাষা হয়ে দাঁড়িয়ে গেছে। নাহিদ ইসলামও বলেছে যে এখন আর এই যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক এই বিষয়গুলো নিয়ে যারা নিজেদের পরিচয় দেবে সেগুলোই কিন্তু এখন ব্যর্থ পরিচয়। এই ব্যর্থ পরিচয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষরা এখন নিজেরাই ব্যর্থতার সম্মুখীন, সব দিক থেকে ব্যর্থ হচ্ছে, সব দিক থেকে যেদিক থেকে তারা এগোচ্ছে সব দিক থেকে ব্যর্থ হতে এই 8-9 মাসে এমন জায়গায় পৌঁছেছে যে সেনাপ্রধানকে বলতে হচ্ছে এনাফ ইজ এনাফ। এনাফের বাইরে আসতে হবে। শেখ হাসিনার কিন্তু ফিরতে চলেছে এবং এটাও বলে রাখি মার্চের মধ্যেই ওনার ফেরার কথা। আর আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারতে আসবেন, ওনার কিন্তু পুরোপুরি মতামত একেবারেই শেখ হাসিনার তরফে। তাই ওই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস বা আদার্সকেও খুব একটা যে কিছু কাঠি ঘোরাতে পারবে বা লাঠি ঘোরাতে পারবে সেরকম নয়। যদিও আমি কিন্তু আমেরিকাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এই মুহূর্তেও করি না, কোনোদিনও করতাম না। কিন্তু কিছু জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলতেই হচ্ছে, এই বাংলাদেশকে এই যে খারাপ সিচুয়েশনের মধ্যে আনার সব থেকে বড় জঘন্য ষড়যন্ত্রকারী দেশ হচ্ছে গিয়ে আমেরিকা। তারা করেছে, এখন তাদেরকেই ঠিক করতে হবে, না হলে সব মোটামুটি ঠিকই ছিল। ছোটখাটো কিছু ভারতের সঙ্গে সমস্যা ছিল, ওই বাচ্চা মানুষগুলো ভারত বয়কট হ্যান বলবে, মালদ্বীপ করেছিল, মালদ্বীপ বুঝে গেছে, লেজে গোবরে হয়ে এখন ভারতের অনুদানও নিচ্ছে। ভারতকে বলছে না ওই যে ছিল আপনাদের যে সেনাবাহিনীর কিছু লোক ছিল, তাদের মধ্যে নার্স ডাক্তার ছিল, ওদের পাঠান, ওরা খুব ভালো হেল্প করতো আমাদের পুরো কোস্ট এরিয়াতে। এখন তাদেরকে আবার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। তার মানে এটাই দাঁড়ায় যে কিছু কিছু জায়গাতে চীনের খোঁচায় তারা এগুলো করে, আবার ঘুরে আসতে বাধ্য হয়। সারা দেশে যে নৈরাজ্য চলছে, সারা দেশের মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব যে কথাগুলো বলেছেন স্রেফ তামাশা মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছেন? তিনি বলছেন গত
7-8 মাসে যতগুলো মব হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে। এখন থেকে যে যেখানে মব করবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে। দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পথের হোক না কেন, কেউ ছাড়া পাবে না। এবং কেউ মবের সৃষ্টি করলে, মব জাস্টিসের ঘটনা ঘটছে এরকমটা জানতে পারলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হবে। আমাদের জায়গা থেকে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। এর ভিত্তিতে অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে যে কোনো জায়গায় যখনই যা ঘটবে তার মোকাবেলা করা হবে। খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, এগুলো পুস্তকের কথা। বাস্তবে আমরা কি দেখছি? এই ধরনের হুঁশিয়ারি এর আগেও দেওয়া হয়েছিল, কাজ তো হয়নি। আর তিনি যে বললেন যে গত 7-8 মাসে অর্থাৎ 5 আগস্টের পর থেকে তিনি উল্লেখ করেছেন বিষয়টি। 5 আগস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে তা সাধারণ মানুষ তো জানেই। আর মাহমুদ আলম বলেছেন যে সব কিছু রেকর্ড রয়েছে। তো রেকর্ড অনুযায়ী কী ব্যবস্থা নেবেন, কী ব্যবস্থা নিচ্ছেন? এসব ফাঁপা আওয়াজ দিয়ে মানুষকে কি আর এখন ঘুম পাড়ানিয়া গান গিয়ে শান্ত রাখা যায়? মবের সৃষ্টি করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, যেখানে সেখানে হামলা, বুলডোজার বাহিনীর দ্বারা সারা দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে সব কিছুই তো রেকর্ডেড। তাদেরকে কি ধরা হবে? তিনি আবার এখানে একটু কিন্তু লাগিয়ে দিয়েছেন। এর আগে যে মবের ঘটনাগুলো ঘটেছে তা যদি সেই সম্পর্কে কেউ যদি মামলা করে তাহলে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। মামলা করতে হবে কেন? আপনারা বললেন যে সব কিছু রেকর্ডেড, সব কিছুর ভিডিও ফুটেজ আছে না? এবং আপনাদের সহযোদ্ধারাই, আপনাদের উপদেষ্টা পরিষদের সহকর্মীরাই, তারাই তো এই ধরনের মব ক্রিয়েট করার সাথে সাথে কোনো বিষয় বলেছে আসুন উৎসব করি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। এবং যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তার নেতারাও তো ফ্যাসিবাদের তীর্থভূমি আখ্যা দিয়েছে যেখানে মবের সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তারা যা বলবে সব জায়েজ হবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তো বিশেষ কাউকে ছাড় দেবেন, বিশেষ কাউকে পৃষ্ঠপোষকতা করবেন, আর সাধারণ মানুষ আপনাদের এসব হুঁশিয়ারিতে কান দেবে, এটা মনে করা কি থাকতে পারে? মাহমুদ আলম বলেছেন যে এখন থেকে মব জাস্টিসের বিরুদ্ধে 0 টলারেন্স। বলা ঠিক নয়, আশঙ্কা থেকে বলছি এবং সেই জায়গা থেকে নিশ্চিত করেই বলছি এই ধরনের মব আরও সৃষ্টি হবে, যার যা ইচ্ছা তাই করবে। এসব ফাঁপা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমাদের আর এক মহান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মন্তব্য করলেন যে ধর্ষণের বিরুদ্ধে 0 টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করবে সরকার এবং বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান 0 টলারেন্স। এগুলো মুখস্থ কথা। এর আগে তিনি গভীর রাতে সংবাদ সম্মেলন করেছেন না? সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, বাসে বাসে ধর্ষণ থেমেছে, তখন তো অপারেশন ডেভিল হান্ট শুরু করলেন। সেই অপারেশন ডেভিল হান্টে কতগুলো শয়তান ধরা পড়েছে এবং যেসব শয়তান তাদের বক্তব্য অনুযায়ী যারা ধরা পড়েছেন বা আটক করেছেন তারা সবই তো সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। এইভাবে তো আর আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হিজবুত তাহরির বিষয়ে তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। কী ধরনের ক্রেডিট? তিনি বলছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা বাইতুল মোকাররম এলাকায় একটি মিছিল বের করে পরে পুলিশের বাধার মুখে সেটি পণ্ড হয়ে যায় ও তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সরকার এ বিষয়ে এখানেও 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। তৎপর যে কতটা তা তো আমরা দেখেছি এবং এটা তো এখন সবার মুখে মুখে। হিজবুত তাহরির ওই দিনের কর্মসূচিতে, শুক্রবারের কর্মসূচিতে পুলিশের যে প্রতিরোধ, পুলিশের যে অ্যাকশন, অনেকে তো বলছেন এগুলো স্রেফ পশ্চিমা দুনিয়াকে দেখাতে এটুকু করা হয়েছে, শো অফ করা হয়েছে। নইলে কেন তাদের ঘোষিত কর্মসূচিকে প্রতিহত করার জন্য আগে থেকেই কোনো ব্যবস্থা নেওয়া হলো না? সর্বসকলে যে কয়জনকে ধরা হয়েছে, 36 জনকে, হাজার হাজার মানুষের মধ্যে, এটা যে মানে কত বড় একটা নাটক তা তো মানুষ এখন নিজেই বুঝতে পারছে। মৌলবাদী শক্তির উত্থান, সাম্প্রদায়িক শক্তির আস্ফলন, এগুলো তো ঘটেই চলেছে এবং সেখান থেকে তো মানুষ উচ্চারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দিতে বা ধর্ম নিরপেক্ষতাকে তো সংবিধানেই রাখা হয়নি। সেখানে মৌলবাদী গোষ্ঠীর আস্ফলন, সাম্প্রদায়িক শক্তির উত্থান, এগুলো ঘটবে না তো অন্য কিছু হবে? আপনাদের এইসব হুঙ্কারে, হুঁশিয়ারিতে কেউ যে কর্ণপাত করবে না সেগুলো আপনারা নিজেরাও জানেন। এসব ফাঁপা আওয়াজ দিয়ে মানুষকে বুঝ দেওয়া সে সময় এখন আর নেই। শেখ হাসিনা সরকারও অনেক কিছুতে অনেক ধরনের বুঝ দিয়েছিল, মানুষ রুখে দাঁড়িয়েছে তো এক সময়, একটা পর্যায়ে এসে। সেই জায়গা থেকেই এটুকু শিক্ষাকে কেউ নেবে না যে এগুলো করে কেউ পার পেতে পারে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন অপারেশন ডেভিল হান্ট শুরু করার সময় বা তার আগের রাতে, গভীর রাতে তিনি যে নাটকটি করলেন যে নৈরাজ্যের বিরুদ্ধে 0 টলারেন্স, এই ধরনের শব্দ সেদিন উচ্চারণ করেছিলেন, কাজে কাজ তো কিছু হয়নি।
এবং যেই মুহূর্তে ধর্ষণের বিরুদ্ধে তিনি 0 টলারেন্স ঘোষণা দিচ্ছেন, ঠিক সেদিনও আমরা বিভিন্ন জায়গা থেকে ধর্ষণের খবর পেলাম। কোথাও বন্ধুর সাথে ঘুরতে গেছে, বন্ধুর সামনে মেয়েকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। স্বামী স্ত্রী ঘুরতে গেছে, তাদের কাবিননামা দেখতে চাওয়া হয়। এই হচ্ছে এখন দেশের পরিস্থিতি। আর সেই জায়গায় এসে হালকা কয়েকটি গরম গরম কথা বলবেন আর সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় চলে আসবে, সেটা আশা করা তো বোকামি। এবং আমাদের প্রধান উপদেষ্টা, তার দৃষ্টিতে তো অপরাধের মাত্রা বাড়েনি। আন্তর্জাতিক সব গণমাধ্যমকে তিনি সব বয়ান দিয়ে বেড়ান যে অপরাধের মাত্রা বাড়েনি। তাহলে তার এত হইচয়ের কোনো কারণ নেই, তাই না? অপরাধের মাত্রা যদি নাই বেড়ে থাকে, আপনারা আগে নিজেরা সিদ্ধান্ত নিন যে কোন জায়গায় আপনারা যেতে চান, কোন ধরনের কথা আপনারা উল্লেখ করতে চান, জাতির সামনে কি উপস্থাপন করতে চান, নিজেরা সিদ্ধান্ত নিন, তারপরে মানুষকে বয়ান দিতে আসবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের পরিবেশ কেমন এই সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। দর্শক মণ্ডলী, এবার ভারত থেকে কঠিন হুঙ্কার দিচ্ছেন, কঠিন গর্জন দিচ্ছেন, কঠিন হুমকি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে। সম্মানিত দর্শক মণ্ডলী, এইদিকে মহা চাপে পড়ে গেছে, মহা বিপদে পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা। যে কোনো সময় তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে, এমনকি তিনি পদত্যাগ করতে পারেন। যদি পদত্যাগ না করে, ভারত থেকে তাকে বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য, এমনই আলটিমেটাম দিচ্ছে ভারতের সেনাপ্রধান। এইদিকে শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন সেনাপ্রধানের মাধ্যমে, এমন ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।